স্টুডেন্টস, আমরা আমাদের বিভিন্ন চ্যাপ্টারে আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি একটি ভর বিশিষ্ট বস্তুর উপর যদি ওর উপরে বল প্রযুক্ত করা হয়, যদি বল দেওয়া হয়, ফোর্স দেওয়া হয়, তাহলে যদি সে গতিশীল হয় তাহলে তার বেগের পরিবর্তন হবে এবং বেগের পরিবর্তন মানেই তার ত্বরণ হবে। এই বলের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সেই বস্তুর উপরে প্রযুক্ত যে বল হয় তার মান হয় বস্তুর ভর এবং তার ত্বরণের পূরণফলের সমান, ঠিক কি না? এই কারণে, এই বলের কারণে সেই দিকে যেতে পারে, যেদিকে তুমি বলটা দিয়েছো সেই দিকটা ওই বস্তুটা গতি করবে। এখন যদি বস্তুটা এইভাবে না গিয়ে উপর থেকে আসে কিংবা তুমি উপরে ছুঁড়ে ফেলেছো, তখন সে যে ত্বরণে যাবে সেই ত্বরণটা আমরা এইভাবে লিখি না। যেহেতু একটি বস্তুকে যখন আমরা উপরে ছুঁড়ে ফেলি, হ্যাঁ, যখন একটি বস্তুকে আমরা উপর দিকে ছুঁড়ে ফেলি তখন একে একটা আমরা বল দিয়ে থাকি। আমরা যে বল দিয়ে থাকি যার ফলে সে উপর দিকে গতি করে তার একটা বেগ থাকে, প্রারম্ভিক বেগ, এবং এই প্রারম্ভিক বেগের ফলে সে উপরে যাওয়া শুরু করে, কারণ তুমি যেভাবে তুমি ওকে বল দেবে সেই অনুসারেই সে উপরে যাওয়া শুরু করবে। যেই মুহূর্তে তোমার হাত থেকে বলটা ছাড়া হয়, পৃথিবী ওকে নিচের দিকে আকর্ষণ করে। কেন করে? কারণ মহাকর্ষণের জন্য সে আকর্ষণ করে। পৃথিবী যে বলে আকর্ষণ করে আমরা জানি এই বলটাকে আমরা কি বলে থাকি? বস্তুর ওজন। বস্তুর ওজন হচ্ছে বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে নিজের দিকে তাকেই বলা হয় বস্তুর ওজন, এবং তার মান কি হয়? m/g। এটাকে আমরা f না লিখে অনেক সময় w লিখে থাকি, যার এমনিতে লেখার সময় আমরা f-ই লিখি, কিন্তু এটাকে আমরা ওয়েট বলে থাকি, ওজনকে। f = m/g। এখানে g-টা কি? মহাকর্ষণীয় ত্বরণ। যেহেতু বস্তুকে বলটা সবসময় নিম্নমুখী থাকে, নিচের দিকে থাকে, তো এই যে বলটা আছে এটা নিচের দিকে থাকে, আমি এটাকে জি লিখছি, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স তাই বলে, মহাকর্ষণীয় বল তাই বলে। এই দুটো বল দুটো বিপরীতমুখী, ফলে কি হবে? এই বেগটা, যে বেগে তোমার উপরে যাচ্ছিল বস্তু, সে আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি? ওকে একটি বল নিচের দিকেও টানছে, যার ফলে কি হয়? একটা সময় পর্যন্ত গিয়ে ও তারপরে আর উপরে যেতে পারে না। এই সর্বোচ্চ উচ্চতাতে তার মান হয়ে যায় 0, বেগের মান হয়ে যায় 0, মানে সে স্থির অবস্থায় চলে আসে। স্থির অবস্থায় আসার পরে তখন এই বলের কোনো মান নেই। সব বল এই কারণে, যেহেতু এটা নিচের দিকে আছে তাই বলে বস্তুটা নিচের দিকে আসা শুরু করে। তো প্রতিটি জিনিস যাকে আমরা উপর দিকে ছুঁড়েছি কোনো একটা সময় গিয়ে তার বেগ 0 হয়ে যায় কমতে কমতে, এবং যেই মুহূর্তে 0 হয় এটাই হয় তার সর্বোচ্চ উচ্চতা, এবং তারপরে সে নিচের দিকে গতি করে পৃথিবীর আকর্ষণ বলের কারণে। যখন সে নিচের দিকে গতি করে এটাকে আমরা বলি মুক্তভাবে পতনশীল বস্তু। একটি মুক্তভাবে পতনশীল বস্তু যখন নিচের দিকে গতি করে, মানে তুমি হাতের মধ্যে কোনো জিনিস নিয়ে ছেড়ে দিয়েছো, তখন তার প্রারম্ভিক বেগ হয় 0। এই যে এখানে যেরকম প্রারম্ভিক বেগ হয় 0, এক্ষেত্রে প্রারম্ভিক বেগ 0। এখন যখন ও নিচের দিকে আসছে তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে, 0 থেকে বাড়তে বাড়তে নিচে যায়। হ্যাঁ, যেহেতু এটা বাড়ছে তাই বলে ওর একটা ত্বরণ আছে, এই ত্বরণের মান কত? g। তো এখান থেকেও যখন ও নিচের দিকে পড়ে তখন সে পৃথিবীর আকর্ষণ বলের জন্য পড়ছে। এখন আমরা এই দুটো কেসের উপরে কিছু নিউমেরিক্যালস, কিছু অঙ্ক আমাদের বইয়ের করব আর এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের মহাকর্ষণ পাঠের মধ্যে অনুশীলনীতে যেগুলো অঙ্ক আছে ওইগুলো এই দুটো কেসটাই ডিল করেছে। এই দুটো কেসের উপরে থাকবে। কোনো প্রশ্নতে থাকবে উপর দিকে ফেলা হয়েছে এবং কোনো প্রশ্ন থাকবে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তো উপর দিকে গেলে কি হয়? বস্তুর বেগটা কমতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতাতে তার মান হয়ে যায় 0, বেগের মান হয়ে যায় 0। এবং মুক্তভাবে পতনশীল বস্তুর কি হয়? প্রারম্ভিক বেগ হয় 0 এবং নিচের দিকে গতি করে। তো এই ক্ষেত্রে তোমরা লিখে নেবে, আমরা আমাদের বল চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম ত্বরণ দুই রকম হতে পারে, ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ধনাত্মক ত্বরণ কোন সময় হয়? যখন বেগ বাড়ে তখন ধনাত্মক হয়, এবং ঋণাত্মক ত্বরণ মানে মাইনাস কোন সময় হয়? যখন বেগটা কমতে থাকে। এই দুটো ক্ষেত্রে তোমাদের এই যে চ্যাপ্টারটা 10 চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, তোমাদের এই ধরনের প্রশ্ন থাকে না। সব এরভাবে লম্বভাবে পৃথিবীর দিকে, না হলে পৃথিবীর থেকে উপরে, উপর এবং নিচে হলেই তখন তোমার ত্বরণটা জি হয়ে যাবে। এখন
প্রথমে যদি দেখি মুক্তভাবে পতনশীল, মুক্তভাবে পতনশীল মানে উপর থেকে তুমি নিচে ছেড়ে দিয়েছো। মুক্তভাবে পতনশীল যখনই তুমি বইয়ের মধ্যে কোনো প্রশ্নের মধ্যে পড়বে, তোমার সঙ্গে সঙ্গে এটা লিখতে হবে ইউ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, যখনই কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে মানে ইউ ইকুয়াল টু জিরো। এবং যেহেতু এটা নিচের দিকে আসছে, তার মানে তার বেগটা বাড়বে। যেহেতু এটা বাড়বে, তাই বলে তোমার ত্বরণ হবে ধনাত্মক 9.8। জি এর মান তো সেই সেমই থাকে 9.8। যদি প্রশ্নের মধ্যে ওরা জি এর মান না দিয়ে থাকে, তাহলে তোমাকে 9.8 লিখতে হবে। কিছু কিছু প্রশ্নের মধ্যে ওরা 9.8 এর জায়গায় ওরা জি ইকুয়াল টু 10 দিয়ে থাকে। যদি ওরা দিয়ে থাকে তাহলে 10 ব্যবহার করবে, যদি ওরা প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তুমি 9.8ই লিখবে। তো নিচে যখন আসে তখন জি এর মান 9.8 হয়ে যায়। এবং যখন কোনো বস্তুকে প্রশ্নের মধ্যে দেখতে পারো লেখা থাকে উল্লম্বভাবে ছুঁড়ে দেওয়া বস্তু, তো যদি উল্লম্বভাবে মানে উপর দিকে ফেলে দিয়েছে, যখন ছুঁড়ে দেওয়া হয় তখন বস্তুর বেগটা বেশি থাকে, প্রারম্ভে বেগটা বেশি থাকে। যত উপরে যায় তখন বেগটা কমতে থাকে। তো যেহেতু বেগটা কমছে, তার মানে ত্বরণটা হবে ঋণাত্মক। জি এর মানটা সঙ্গে সঙ্গে তুমি এই প্রশ্ন যদি থাকে তাহলে -9.8 লিখতে তুমি ভুল করবে না। এবং যখন যেতে যেতে একটা সময় আসবে যখন সে বেগটা জিরো হয়ে যায়, এই সময়টাতে তার সর্বোচ্চ উচ্চতা মানে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, সর্বোচ্চ উচ্চতায় কি হয় ভি ইকুয়াল টু জিরো। তো এই দুটো জিনিস তোমাদের প্রশ্নের মধ্যে যখন এই প্রশ্ন থাকবে তখন এইগুলো জিনিস প্রথমেই লিখে নিতে লাগবে, যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন এই জিনিসটা লিখে নিতে লাগবে। এবার আমরা কিছু প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে থেকে করব। প্রশ্ন করার আগে আমাদের এই যে তিনটে সমীকরণ আমরা পড়েছি নিজেদের আগের পাঠে, এগুলো তো তোমাদের নিশ্চয়ই জানা আছে। এই সমীকরণ দিয়ে আমরা অনেক ধরনের অঙ্ক করেছি। এইগুলোর মধ্যে তোমাদের কোনো সময় 4টা, কোনো সময় 3টে তোমার রাশি দেওয়া থাকে, যেরকম এখানে আছে ভি আছে, ইউ আছে, এ আছে আর টি আছে। তাহলে এখানের মধ্যে তোমাকে কোনো একটা জিনিস অজানা থাকতে লাগে। যে জিনিসটা অজানা তুমি এখানে ওই সমীকরণটা নিজের থেকে বেছে তারপরে তোমার বের করতে হবে। কোনো সমীকরণের দুটো জিনিস অজানা থাকলে ওই সমীকরণটা আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে তো এখানে তো আমরা উপর আর নিচে হচ্ছে তো বস্তুটা, তাহলে এই ক্ষেত্রে তোমার এটা এ হবে না, কি হবে, জি হবে। তাই বলে আমরা সমীকরণটা আবার এইভাবে লিখতে হবে, v is equal to u plus at জায়গায় gt, s is equal to ut plus half gt square, v square minus u square is equal to 2gs। কিছু না, সেম ইকুয়েশন, সেম সমীকরণ, খালি এর জায়গায় g। তো g তো তোমরা জানো কোন সময় মাইনাস হবে কোন সময় প্লাস হবে। নিচের দিকে আসলে এটা প্লাস হবে এবং উপর দিকে গেলে মাইনাস হবে। তো এখন অঙ্কগুলো করার সময় আমরা এইগুলো ব্যবহার করব। এইগুলো লাগবে না, খালি এইগুলো ব্যবহার করব। কোশ্চেন নাম্বার 13 দেখো, এই ধরনের প্রশ্ন আমি বেছে বেছে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 13 দেখো, একটি বল 49 মিটার পার সেকেন্ড বলের দ্বারা, এই বলটা কিন্তু ওই যে তোমাদের যে খেলার বলের কথা বলছে, এটা ফোর্স না। হ্যাঁ, একই শব্দ তো অনেক সময় কনফিউশন হতে পারে। একটি বল মানে একটা খেলার বল 49 মিটার পার সেকেন্ড বলের দ্বারা উলম্ব দিকে ছুড়ে দেওয়া হলো। বলের দ্বারা মানে যে বল দিয়ে তুমি ছুড়েছো, তখন ওর বেগ এটা দেওয়া আছে। মিটার পার সেকেন্ড দেখলেই তুমি বুঝে যাবে এটা বেগ। তো এটা ওকে যে প্রারম্ভিক বেগটা দেওয়া হয়েছে এটা দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। নির্ণয় করতে হবে বলটির সর্বোচ্চ উচ্চতা কত হবে। যেহেতু উলম্ব দিকে মানে উপর দিকে গেছে, তার মানে একটা সময় গিয়ে ও থেমে যাবে। ওই উচ্চতাটা কি এটা বের করতে হবে। 2 নম্বর, পৃথিবীতে ফিরে আসতে মোট সময় কত লাগবে, মানে উপরে গিয়ে একবার যাবে আবার নিচে আসবে, তো টোটাল টাইমটা কত লাগবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখে ফেলি কি কি দেওয়া আছে। এখানে দেখো, যেহেতু এটা উল্লম্বভাবে ছুড়ে দেওয়া হয়েছে তাই বলে এটা প্রারম্ভিক বেগ দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড। এবং জি কত দেওয়া আছে, জি তো আমাদের দেওয়া নেই, যেহেতু উল্লম্বভাবে যাচ্ছে তার মানে আমরা কি ব্যবহার করব, -9.8 মিটার পার সেকেন্ড। এখন বলে আর তো কিছু দেওয়া নেই, খালি বলেছে তোমার সর্বোচ্চ উচ্চতা কত হবে। সর্বোচ্চ উচ্চতা মানে এখানে তোমার লিখতে হবে সর্বোচ্চ উচ্চতা v ইকুয়াল টু 0 হয়ে যায়। এখন এই তিনটা দেওয়া আছে, তোমাকে বলেছে উচ্চতা নির্ণয় করো, এটা জানা নাই আর সময় জানা নাই। তো এখন দুটো জিনিস অজানা। এখন এই তিনটা জিনিস কোন ইকুয়েশনে আসছে দেখো, ইউ জি ভি আর এস। এখানে তোমার এটা
চিন্তা করতে হবে। ইউ ভি জি এস এইটাতে আসছে, বাকি দুটোতে সময় আসছে যেটা তোমার জানা নাই, তাহলে এই দুটো আমরা ইউজ করতে পারবো না, এটা ইউজ করব। তো তুমি লিখবে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2GS। এবার ভি এর মান তো 0 আছে এবং ইউ হচ্ছে 49 আর এটা হচ্ছে 9.8 এবং এস আমার জানা নাই। এসটা যেহেতু জানা নাই, এটা বাম দিকে লিখে দেবে, বাকিগুলো এই জিনিসটা এটা নিচে চলে আসবে। আমি এখানে দেখো একটা ভুল করলাম, কি যেহেতু উল্লম্ব ভাবে তাহলে এটা মাইনাস হবে, তাহলে তোমরা এটা মাইনাস লিখবে, ঠিক আছে। এখন যেহেতু দুদিকে মাইনাস আছে, এটা মাইনাসটা কেটে যাবে। এখানে হয়ে গেল 49 স্কোয়ার, আমি 49 স্কোয়ারকে 49 বাই ইন্টু 49 লিখলাম এবং 2 ইন্টু 9.8, 49 ইন্টু 49, 2 ইন্টু 98 লিখলাম, কারণ কি এটা নিচে যে 10 আসছে এটা ধরো উপরে চলে গেল। 49 কে দুইবার পূরণ করলে তুমি 98 পাও, ঠিক আছে। এখন এখান থেকে তুমি এখানেও এটা কাটতে পারো 5, তাহলে মোট কথা তোমার কাছে চলে আসছে এটা দুটো ইয়ে করলে আনসার হবে 122.5 মিটার। এইটা হলো তার সর্বোচ্চ উচ্চতা। এখন বের করতে বলেছে সময়, মোট সময় কত লাগবে। তাহলে আমরা প্রথমে কতটুকু সময় লাগবে, তুমি এখানে এইটা ইউজ করতে পারো। এখানে তোমার 0 আছে, এখানে আছে 49, প্লাস জি এর জায়গায় লিখবে মাইনাস 9.8 ইন্টু টি। যেহেতু এটা এখানে, এটা তুমি এদিক থেকে এদিকে নিয়ে যাও, 9.8 টি ইজ ইকুয়াল টু 49, তাহলে টি এর মান কত হবে 49 বাই 9.8। এই ডেসিমেলটাকে দশমিকটাকে সরালে উপরে গেলে 49, এটা আসছে তোমার 5 সেকেন্ডস। তার মানে বস্তুটাকে যখন উপর দিকে ফেলা হয়েছে তার লেগেছে 5 সেকেন্ড, তাহলে উপরে যেতে 5 সেকেন্ড লাগলে নিচের দিকে আসতেও তার 5 সেকেন্ড লাগবে। তো তুমি এখানে লিখবে মোট সময় টু ইন্টু 5 কত হলো 10 সেকেন্ডস, তার মোট সময় লেগেছে 10 সেকেন্ডস। কোশ্চেন নাম্বার 14 দেখো, 19.6 উচ্চতায়, এটা কি দেওয়া আছে মিটার, তার মানে এটা দিয়েছে তোমাকে এস, এটা তোমাকে এস দিয়েছে। ইউনিট দেখে তুমি অনেকটা বুঝতে পারবে এখানে কোন রাশিটা দেওয়া আছে। 19.6 মিটার উচ্চতায় বিশিষ্ট স্তম্ভের উপর থেকে একটি শিলাখণ্ড ছেড়ে দেওয়া হলো। শব্দগুলো খেয়াল করবে, ছেড়ে দেওয়া হলো মানে মুক্তভাবে পতনশীল। মাটিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার অন্তিম বেগ নির্ণয় করো। এখানে ভি এর মান জিজ্ঞেস করেছে। একটি বস্তুকে যখন আমরা উপর থেকে ফেলে দিই, তো উপর থেকে ফেলার সময় তার ইউ এ হয়ে যাবে 0, ঠিক আছে না। আর জি এর মান কি হবে, যেহেতু উপর থেকে নিচে আসছে এটা হবে প্লাস, এবং তোমাকে জিজ্ঞেস করেছে নিচে কত বেগ থাকবে, এবং এস এর মান দিয়ে দিয়েছে 19.6 মিটার। তো এখন তোমাকে ভি বের করতে বলেছে। তুমি এখান থেকে দেখো এই চারটা রাশি দেখলেই বোঝা যাচ্ছে এটা কোন ইকুয়েশন লাগবে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GS। এস দেওয়া আছে, জি আছে, ইউ আছে এবং ভি নেই, তো ভি আমরা লিখবো এরকম -0, এটা 0 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু এস হচ্ছে 19.6, তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 হয় 19.6। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে 19.6 এর বর্গ হয়ে গেল, ঠিক কি না। আর এখানে আছে বাম দিকে আছে ভি স্কোয়ার, যদি ভি স্কোয়ার 19.6 এর স্কোয়ার হয় তার মানে ভি কত হবে, ইমপ্লাইজ চিহ্ন দিয়ে দিও, 19.6 মিটার পার সেকেন্ড। বেগের একক হয় মিটার পার সেকেন্ড। তো এইভাবে তোমার এই অঙ্কটা করা যাবে। মুক্তভাবে পতনশীল মানে ইউ ইকুয়াল টু 0, জি এর মান ধনাত্মক, ভি এর মান জিজ্ঞেস করেছে, এস এর মান দিয়ে দিয়েছে, তুমি এই রাশি এই সমীকরণটা ব্যবহার করে ভি এর মানটা সহজে বের করতে পারো। কোশ্চেন নাম্বার 15 দেখো, 15-এ দেখো 40 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে একটি শিলাখণ্ড উলম্বভাবে, মানে এটা আবার উপর দিকে ছুড়া হয়েছে, ঊর্ধ্ব দিকে ছুড়ে দেওয়া হলো। জি ইকুয়াল টু এখানে তোমাকে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এখানে লেখাটা ভুল হয়েছে,
10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে নিয়ে শিলাখণ্ডটিকে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, মানে এস নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রারম্ভিক বেগ দিয়েছে, তো তুমি এখানে কোশ্চেন নাম্বার 15-এ প্রারম্ভিক বেগ দিয়েছে তোমাকে, সরি, u ইকুয়াল টু 40 মিটার/সেকেন্ড। যেহেতু প্রারম্ভিক বেগ নিচের থেকে উপরে ফেলেছো, তার মানে জি এর মান কি হবে? ঋণাত্মক 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে 9.8 বলেনি, তোমার কি বলেছে? 10 নিতে। তো এটা আমার লেখাটা ভুল হয়েছে এখানে, আই এম সরি। জি ইকুয়াল টু, কিন্তু ঋণাত্মক হবে, উপর দিকে যাচ্ছে তো 10। আচ্ছা, এখন বলেছে তোমাকে যখন উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। যখন তোমার সর্বোচ্চ উচ্চতা হবে সেই ক্ষেত্রে যখন উপরে যাবে বস্তুটাকে, যখন ওইখান থেকে উপরে ফেলা হয়েছে, এই যে এস আছে এটা বের করতে বলেছে, এই উচ্চতাতে গেলে কি হয়ে যাবে? ভি হয়ে যাবে 0, ঠিক না? তাহলে এখানে তোমার অন্তিম বেগ 0 তোমার জানা আছে। এখন তুমি আবার সেম ইকুয়েশন ব্যবহার করবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gs। ভি 0, ইউ হচ্ছে তোমার 40 স্কোয়ার, এরপরে ইকুয়াল টু 2 ইন্টু 10 না -10, এস জানা নেই, ঠিক আছে? এখানে হয়ে গেল -40 স্কোয়ার কত? 1600, এবং এটা কত? -20 এস। মাইনাস মাইনাস কেটে গেল, এখানে এস হলো কি হবে? 1600/20, তাহলে এস এর মান হবে 80 মিটার। তোমার এস এর মান বেরিয়ে গেল 80 মিটার, ঠিক আছে? এখানে কোশ্চেনটা ভালো করে পড়ি আমরা। সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করলাম, নির্ণয় করার পরে বলেছে শিলাখণ্ডটি দ্বারা অতিক্রম করা মোট সরণ এবং দূরত্বের পরিমাণ নির্ণয় করো। এখানে যখন বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে ফেলা হয়েছে আমরা বের করতে পেরেছি যে এটা 80 মিটার পর্যন্ত উপরে গেল। তারপরে তো এটা উপরে থাকবে না, এটা তো আবার নিচে চলে আসবে। তার মানে তার মোট দূরত্ব কত হবে? 80 আর 80 60, 160। তাহলে 80 + 80 160। এবং সরণ কি? সরণ হচ্ছে তার প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝখানের দূরত্বটাকে বলে সরণ। যেহেতু তুমি এখানে উপরে ফেলেছো, আবার তোমার হাতেই ফিরে এসছে, তাহলে প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই, তাই বলে সরণ এই ক্ষেত্রে 0 হবে। হ্যাঁ, কারণ উপরে গেল আবার নিচে চলে এসছে, তো তাই বলে যেটা 0 হবে। কিন্তু মোট দূরত্ব কত হবে? 80 + 80 160 মিটার, এবং সরণ হবে 0, কারণ যেখান থেকে ও আরম্ভ করেছিল সেখানেই ফিরে চলে এসছে। তো এইভাবে তুমি কোশ্চেনটা করবে। কোশ্চেন নাম্বার 6-এ পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষণের বলের পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে পৃথিবীর ভর, সূর্যের ভর এবং উভয়ের গড় দূরত্ব, মানে দুজনের মাঝখানে দূরত্ব। তো এই প্রশ্ন তো তোমাদের যে মহাকর্ষণের সূত্র মতে এই ফর্মুলা দিয়ে করবে, এইটা আমি তোমাদেরকে আর করে দেখাচ্ছি না, তোমরা তো জানো। এইভাবে তুমি লিখবে, এটা তো মহাকর্ষণের সূত্র। তারপরে এখানে তুমি পৃথিবীর সূর্যের ভর লিখে নেবে। এখানে সূর্যের ভর দেওয়া আছে তোমার এখানে 2 × 10⁻30। পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24, এবং নিচে তোমার ওদের মাঝখানে দূরত্ব দেওয়া আছে 1.5 × 10⁻11 স্কোয়ার। এগুলো তোমার পূরণ করে, যেটা 6.67 × 10⁻−11 লিখলে তোমার আনসারটা চলে আসবে। এটা আসে 3.66 × 10⁻22 নিউটন। এটা চলে আসবে তোমাদের। তো এইটা তো আর করে দেখাবার দরকার নেই, এটা তো তোমরা পারবে। আমি প্রশ্ন নম্বর 17-তে চলে যাই। 17 নম্বর প্রশ্ন একটু অন্যরকম আছে, দেখো। 17 নম্বর প্রশ্নের মধ্যে দেখো, 100 মিটার উচ্চ স্তম্ভ থেকে, একটা স্তম্ভ আছে, পিলার আছে, তার উপর থেকে একটি শিলাখণ্ডকে ছেড়ে দেওয়া হলো, মানে এটা মুক্তভাবে পড়েছে। একই সময় 25 মিটার/সেকেন্ড বেগে অপর একটি শিলাখণ্ড, আরেকটা পাথর তুমি নিচের থেকে উপরের দিকে ছেড়েছো। কখন এবং কোথায় গিয়ে শিলাদ্বয় পরস্পর মিলিত হবে নির্ণয় করো। জিনিসটা আমি তোমাদেরকে এঁকে বুঝাচ্ছি। এরকম একটা স্তম্ভ আছে, মনে করো 100 মিটার উঁচুতে আছে। এখান থেকে একটি পাথর এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, এটা যে নিচের দিকে আসছে,
এবং একই সময় এখান থেকে একটা পাথর উপর দিকে যাচ্ছে। তো যেটা উপর দিকে যাচ্ছে এবং যেটা নিচের দিকে আসছে, কোনো একটা জায়গায় গিয়ে তারা একজন আরেকজনকে ক্রস করবে। ঠিক আছে, ওই সময়টা তোমাদের কি নির্ণয় করতে হবে। এই সময়টা মনে করো টি। এখানে ধরো এখান থেকে যদি এখানে মোট দূরত্ব কত, 100। তো তো ধরো এখান থেকে এখানে যেতে যদি ওর এক্স মিটার হয়ে গেছে, তাহলে এখান থেকে এখানে কত হবে, 100 থেকে যদি এক্স চলে যায় তাহলে এখান থেকে হবে 100 মাইনাস এক্স। এই দূরত্বটা 100 মাইনাস এক্স। এখান থেকে এখানে যেটা গেছে এটা উপর দিকে যাচ্ছে। উপর দিকে গেলে আমরা জানি এটা ধরো তোমার সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতা কত, এক্স। এস হবে তোমার এখানে এক্স। এবং এই উচ্চতায় গেলে ধরো আমরা মনে করলাম যে ওর এখান থেকে ইউটা হচ্ছে তোমার 25 এবং উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপর দিকে গেলে জি এর মান কি হয়, ঋণাত্মক হয়। তাহলে আমরা লিখি উল্লম্বভাবে ছুড়ে দেওয়া অতিক্রম করা দূরত্ব এক্স। ঠিক আছে, এটা কোন সময়, টি সময়, টি সেকেন্ডসে আর কি। ঠিক আছে, টি সেকেন্ডসটা আমরা পরে বের করবো। ধরো তাহলে এখানে আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা আমাদের এইটা আমাদের ব্যবহার করতে হবে এই সমীকরণটা। এখানে এক্স কি আমার, এস কি আমার এক্স, এবং ইউ কত, ইউ হচ্ছে তোমার দিয়েছে ওরা 25, টি আমরা জানি না, প্লাস হাফ জি কত, জি আমাদেরকে বলে দিয়েছে ওরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 মিটার আমরা পার সেকেন্ড স্কোয়ার নিলে আমাদের সুবিধা হবে, তাহলে আমরা -10, যেহেতু এটা উপর দিকে যাচ্ছে তাহলে এটা মাইনাস হবে টি স্কোয়ার। এবার x ইকুয়াল টু 25t, এটা এটা এখানে কাটলো 5 -5 টি স্কোয়ার। এইটা একটা তোমার ইকুয়েশন পেলে। এই সমীকরণটা তুমি এখানে ইকুয়েশন নাম্বার 1, সরি আমি একটু কেটে গেল। দ্বিতীয় শিলাখণ্ডটি উপর থেকে ফেলা হয়েছে, যেটা উপর থেকে ফেলা হয়েছে, উপর থেকে মানে ছেড়ে দেওয়া হলো, মুক্তভাবে পতনশীল শিলাখণ্ড। ঠিক আছে, এর এর অতিক্রম করা দূরত্ব কি হবে, 100 মাইনাস এক্স, মানে টি সময়, টি সময় এই শিলাখণ্ডটি অতিক্রম করেছে 100 মাইনাস এক্স। তাহলে এখানে 100 মাইনাস এক্স লিখবে, সেম ফর্মুলা, সেম সমীকরণ, এস ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স। ইউ কি, যেহেতু ওকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ইউ ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হয়ে গেল। 0 ইন্টু টি লেখা দরকার নেই, তো 0ই হয়ে গেল। যেহেতু ওটা নিচে আসছে তাই বলে জি এর মান এখানে প্লাস হবে। হ্যাঁ, যখন উপর থেকে নিচে আসে তখন প্লাস হবে। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, টি তো সমান, একই সময়ের কথা বলছে, তাহলে এখানে এখানে এটা কাটলো, এটা 5, তাহলে হয়ে গেল তোমার 5t স্কোয়ার। 5t স্কোয়ারের মান কত, 100 মাইনাস এক্স। এই 5t স্কোয়ারটা আমি এখানে পাচ্ছি। তো 5t স্কোয়ারের মান যদি আমি ইকুয়েশন নাম্বার 1 এখানে রেখে দিই, তাহলে আমি ইকুয়েশন নাম্বার 1টা কি পাবো, আবার মাইনাস 5t স্কোয়ারের জায়গায় আমি 100 মাইনাস এক্সটা লিখে দিই, ব্র্যাকেটে লিখতে হবে। এখন এখানে তুমি যদি ব্র্যাকেটটা খুলে দাও, -100 প্লাস এক্স হয়ে যাবে। এখানে তোমার এক্স আছে, এই এক্সটা তুমি এখানে নিয়ে আসলে কি হবে, এক্স মাইনাস এক্স হয়ে যাবে, এবং এখানে আসছে 25t মাইনাস 100, এক্স মাইনাস এক্স 0 হয়ে গেল, 25t মাইনাস 100, তার মানে 25t ইকুয়াল টু 100। এই 100টাকে যদি ওদিকে নিয়ে গেলাম, t ইকুয়াল টু 100 বাই 25, t এর মান হয়ে গেল 4 সেকেন্ডস। ঠিক আছে, এখন এইটা যখন আমার 4 সেকেন্ডস পেয়ে গেছি, টি এর মান 4 সেকেন্ডস পেয়ে গেছি, তুমি এখানে পুট করতে পারো তোমার এই ইকুয়েশনে, বা এখানেও রাখতে পারো, অসুবিধা নাই। তো এখানে আমরা জানি 100 মাইনাস এক্স, এখানে আমি এইটাতে রেখে দিলাম 100 মাইনাস এক্স ইকুয়াল টু 5t স্কোয়ার। টি এর মান হচ্ছে 4, তাই বলে 4 লিখলাম। এখানে কত হবে, এটা 5 ইন্টু 16, এবং এখানে 100 মাইনাস এক্স। তোমার এইখানে 5 ইন্টু 16 কত হয়,
80 এবং এখানে 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স ইকুয়াল টু 80। তাহলে এক্সটা ওদিকে চলে গেল আর 80টা এদিকে আসলো। তোমার এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে 20 মিটার। তার মানে আমরা যে শিলাখণ্ডটা নিচের থেকে উপরে ছেড়েছিলাম, এক্সটা কি ছিল? যে শিলাখণ্ডটা নিচ থেকে উপরে গেছিল, উপর থেকে এসেছিল একটা এবং নিচের থেকে ফেলা হয়েছিল, এটাকে আমরা এক্স ধরেছিলাম এবং এটা হয়েছিল 100 মাইনাস এক্স, কি না? যেহেতু এখানে এই সময়ের মধ্যে 4 সেকেন্ডসের মধ্যে এই শিলাখণ্ডটি এখানে 20 মিটার উপরে যাবে এবং উপর থেকে ও 80 মিটার চলে আসছে, 80 মিটার নিচে আসার পরে এবং এটা 20 মিটার যাওয়ার পরে তারা দুজনে মিলে, এটা হয় ঘটনাটা ঘটে 4 সেকেন্ডের পরে। তো এই কোশ্চেনটা তোমার এইভাবে করতে হবে, ঠিক আছে? তো তোমরা এটা লিখবে, ভূমির থেকে 20 মিটার উপরে গিয়ে দুটি শিলাখণ্ড একে আরেকের সঙ্গে মিলিত হবে, ঠিক আছে? আমি একটু ইয়েভাবে একটু হয়েছে তোমাদের আজকে ক্লাসটা, বাট আশা করি তোমরা চেষ্টা করবে নিজেদের খাতার মধ্যেও করার। থ্যাংক ইউ।